আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা একটি নাট্যাংশ সিরাজদৌল্লার পরবর্তী কিছুটা অংশ। তো এর আগের দুটি ভিডিওতে আমরা 87 পাতার শেষ পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। তো সেখানে আমরা কি দেখেছিলাম না, নবাব সিরাজদৌল্লার রাজসভায় সমস্ত তার কর্মচারীদের নিয়ে যখন সভা চলছে, তখন তিনি ইংরেজ কর্মচারী ওয়াটসকে হাতে নাতে ধরেছিলেন এবং তাকে তার রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এবং একজন ফরাসি বণিক প্রতিনিধি মসিয়েলা তাকেও তিনি বিদায় দিতে বাধ্য হয়েছিলেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই তার সভাসদরা তাকে নানান রকম কথা বলছিলেন। কেউ সিরাজের পক্ষে বলছিলেন, কেউ বিপক্ষে বলছিলেন, কেউ সিরাজকে অপমান করতে চাইছিলেন, কেউ বা সিরাজের হয়ে কথা বলছিলেন। তো এই রকমই যখন ঘটনাটা এগোচ্ছিল, তো আমরা তখন দেখেছিলাম কি না, মীর জাফর নবাব সিরাজদৌল্লাকে নানান রকম ছোট বড় কথা বলছিলেন, কিন্তু মোহনলাল মীর জাফরের নিজ পদস্থ কর্মচারী, সে যখন মীর জাফরকে কিছু ছোট বড় কথা বলতে যায়, তখন মীর জাফর রেগে যায় এবং বলে যে এইরকম নিজ পদস্থ কর্মচারীদের কখনোই উচ্চ পদস্থ কর্মচারীর সমালোচনা করা উচিত নয়। তো মোহনলাল সেই কথাটাই তাকে মনে করিয়ে দেয় যে নবাবের কাজের সমালোচনাও কিন্তু আপনাদের করা উচিত নয়। তো আমরা এতদূর পর্যন্ত আলোচনা করেছিলাম, এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে। তো দেখো এখানে কি বলা হয়েছে। মীরমদন আরও কি বলছেন, এ রাজ্যে সকল প্রধান সেনাপতি আমির ওমরাহ রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। তো মীরমদন নবাব সিরাজদৌল্লাকে এতটাই সাপোর্ট করছেন যে তিনি বলছেন যে এ রাজ্যের সকল প্রধান সেনাপতি তো মীর জাফরই ছিলেন। তো তাকেই আর কি কথাটা বলা হচ্ছে পরোক্ষভাবে, যে প্রধান সেনাপতি আমির ওমরাহ রইস রাজা এরা সবাই মনে করছেন যে নবাব একেবারে অসহায়, নিজের রাজ্য রক্ষার, নিজের সিংহাসন রক্ষার ক্ষমতা হয়তো নবাবের নেই, এবং এমনকি নিজেকে রক্ষা করার ক্ষমতাও হয়তো নবাবের নেই। তো মীরমদন তখন মীর জাফরকে মনে করিয়ে দিচ্ছেন যে আমরা কিন্তু নবাবের যে নিমক সেটা বৃথা খাই না, অর্থাৎ তারা শুধু শুধুই নবাবের নুন খায় না, এই কথাটা তাদের মনে রাখা উচিত বলে মীর জাফরকে মীরমদন জানিয়ে দিচ্ছেন। তো এই কথার প্রত্যুত্তরে মীর জাফর কি বলছেন, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুক রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। তো যখন মীর জাফরের মুখের উপরে মীরমদন এইরকম একটা কথা বললেন, তখন কিন্তু মীর জাফর সেটা সহ্য করতে পারলেন না, এবং নবাব সিরাজদৌল্লার বিপক্ষে যে সমস্ত লোকজনেরা আর কি সেই রাজসভায় উপস্থিত ছিলেন মীর জাফরের পক্ষে, তো সেই সমস্ত মানুষরা কারা, রাজা রাজবল্লভ, শেঠজি, দুর্লভ রায়, এদেরকে নিয়ে তিনি রাজসভা পরিত্যাগ করতে চাইছেন আর কি, সেই দরবার ত্যাগ করতে চাইছেন। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। তো মীরমদনের মতন আরও ছোট ছোট যে কর্মচারীরা নবাবের পক্ষে কথা বলছেন, তো মীর জাফর রেগে গিয়ে বলছেন যে নবাব থাকুন তার এই সমস্ত শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন। তো মীর জাফরের এই উক্তিটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে কারা কারা নবাবের পক্ষে ছিল আর কারা কারা নবাবের বিপক্ষে ছিল। মীর জাফর যাদেরকে নিয়ে রাজসভা ত্যাগ করতে চেয়েছে তারাই ছিল নবাবের বিপক্ষে, অর্থাৎ মীর জাফরের পক্ষে, আর মীর জাফরের বিপক্ষে যারা, তারাই তো নবাবের পক্ষে। তো নবাবের পক্ষে এখানে কারা ছিলেন, গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন, এই সমস্ত ব্যক্তিরা। তো মীর জাফর রেগে গিয়ে তখন কি বলছেন, যে এই সমস্ত ব্যক্তিরা যখন রয়েছে তখন আর আমাদের কি প্রয়োজন, ভাবনা কি, চলুন। তো তারা চলে যেতে চাইছে আর কি, সেই দরবার ত্যাগ করতে চাইছে। তো রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন, অর্থাৎ তারা সেই দরবার ছেড়ে বেরিয়ে যেতে চাইলেন, বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছেন। সেই রকম মুহূর্তে কি ঘটনা ঘটছে, সিরাজ তখন বলছে দাঁড়ান, সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। তো সিরাজ যেহেতু সেখানকার প্রধান, সেখানকার একজন নবাব, তো তিনি যখন আদেশ করলেন দাঁড়াতে, তখন সবাই স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এই কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। তো হঠাৎ করে দরবার থেকে বেরিয়ে চলে যাব বললেই কিন্তু চলে যাওয়া যায় না, আবার দরবারে প্রবেশ করবার ইচ্ছা হলেই প্রবেশ করা যায় না, সেখানে নবাবের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এবং নবাবের অনুমতি নিয়েই সেখান থেকে প্রস্থান করতে হয়। ঠিক যেমন তোমরা ক্লাস শুরু হয়ে যাওয়ার পর যখন কেউ ক্লাসে ঢোকো, টিচারের অনুমতি নিতে হয়,
আবার যখন কোনো সময়ে ক্লাস থেকে বেরোনোর প্রয়োজন হয় তখনও টিচারের অনুমতি নিতে হয়, ঠিক নবাবের ক্ষেত্রেও তাই। তো সেই দরবার থেকে তারা যখন বেরিয়ে যাচ্ছে তখন নবাব তাদেরকে বলছেন যে নবাবের অনুমতি নিয়ে যে দরবার ত্যাগ করতে হয় এ কথাও কি আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে? মির্জাফর তখন বলছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। তো এ কাজ যেন তারা ইচ্ছাই করছে না, যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে এই কাজ করছে। তো সেই রকমই একটা ইঙ্গিত দিচ্ছেন তার কথার মাধ্যমে মির্জাফর। সিরাজ তখন বলছেন, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহ সালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। তো নবাব তখন আরও একটা পত্র তাদেরকে দেখাতে চাইছেন, যে সিপাহ সালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্রটা এবার নবাব সবারই সামনে আনছেন। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন, মানে অনেকগুলো পত্র সেখানে ছিল, বেছে বেছে বার করতে হবে কোন পত্রটা সিপাহ সালারের কাছে ওয়াটস লিখেছিলেন সেটা। মির্জাফর বলছেন যে আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন। তো সিপাহ সালার বলতে কিন্তু এখানে মির্জাফরকে বোঝানো হয়েছে। তাই মির্জাফর পরবর্তী উক্তিটায় কি বলছেন, যে আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন। সিরাজ তখন বলছে, হ্যাঁ, নবাবের সিপাহ সালার। তো তিনি একটু কটাক্ষ করে মির্জাফরকে বলছেন যে হ্যাঁ, আপনাকেই পত্র লিখেছিলেন নবাবের সিপাহ সালার। খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনার উদ্দেশ্যেই পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, দেখতে চান? তো নবাব এবার তার সিপাহসালার অর্থাৎ প্রধান সেনাপতি মির্জাফরকে বলছেন যে খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রটা কিন্তু আপনাকেই পাঠিয়েছিল, কিন্তু আপনার কাছে পৌঁছানোর আগেই এই পত্রটা আমরা হস্তগত করে ফেলেছি, অর্থাৎ আমাদের হাতে পৌঁছে গেছে, তাই এই পত্রটা আপনি আর পাননি। দেখতে চান কোন পত্র? মির্জাফর তখন বলছেন যে নবাবের অনুগ্রহ, অর্থাৎ নবাব যদি আমাকে অনুগ্রহ করে দেখান তাহলেই আমি দেখতে পাবো। সিরাজ তখন বলছেন, সভাসদদের শুনিয়ে দেব, অর্থাৎ তিনি একটা কোনো গর্হিত কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, যেটা সভাসদদের সামনে শুনিয়ে দিলে মির্জাফরের আর মান সম্মান থাকবে না। তো সেই কারণেই ভয় দেখিয়ে সিরাজদৌল্লা মির্জাফরকে বলছেন যে সভাসদদের কি শুনিয়ে দেব? মির্জাফর তখন তার উত্তরে নবাবকে কি জানাচ্ছেন, যে পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা, অর্থাৎ পত্রে কি লেখা আছে সেটা তো আমি জানি না, তো শুনিয়ে দেবেন কিনা আমি কিভাবে বলবো? সিরাজ তখন বলছেন, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। অর্থাৎ নবাব এই কথাটাও আবার বলছেন সিপাহ সালারকে, মির্জাফরকে, যে সবাইকে শুনিয়ে দিয়ে আমি আপনাকে লজ্জায় ফেলবো না, অপরিস্থিতিতে ফেলবো না, কেননা আপনি আমার সিপাহ সালার প্রধান সেনাপতি, আপনাকে এরকম অপরিস্থিতিতে ফেলাটা আমার কর্তব্য নয়। তো আরও কি বলছেন নবাব সিরাজদৌল্লা, যে পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে, অর্থাৎ যে খবরটা ওয়াটস এই মির্জাফরকে দিয়েছিলেন সেই খবরটা মির্জাফর পেয়ে যাবে যদি এই পত্রটাকে সবারই সামনে উপস্থাপন করা হয়। শুধু এইটুকু মাত্র জানানো হলো যে এই ষড়যন্ত্রের সঙ্গে মির্জাফর যে যুক্ত সেটা নবাব সিরাজদৌল্লা জানতে পেরে গেছেন, এবং ওয়াটস যে মির্জাফরকে নিজেদের ষড়যন্ত্রের সঙ্গে সামিল করে নিয়েছেন সেই কথাটাও কিন্তু নবাব সিরাজদৌল্লা জানতে পেরে গেছেন। তো সেই কারণেই নবাব সিরাজদৌল্লা রাজসভায় বসে এরকম একটা কথা বললেন। মির্জাফর তখন বলছেন, জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? মানে তিনি পত্রটাও দেখতে পাচ্ছেন না, অথচ এরকম একটা কথা নবাব সিরাজদৌল্লা সকলের সামনে মির্জাফরকে বলছেন। তো মির্জাফর বলছেন, তাহলে আপনি কি করবেন স্থির করেছেন জাহাপনা? তো সিরাজ বলছেন, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? তো রাজ্যের বিপক্ষে বা রাজার বিপক্ষে গিয়ে যদি কেউ কোনো রকম কাজ করে যাতে করে রাজ্যের ক্ষতি হবে বা রাজার ক্ষতি হবে, তো সেই রকম কেউ যদি কোনো কাজ করে প্রজারা, তো সেই প্রজার কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন, সেটা নবাব সিপাহ সালারের কাছেই জানতে চাইছেন। মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? তো মির্জাফর যখন এরকম একটা কথা শুনে কোনো কথা উত্তর দিতে পারছেন না, তখন নবাব সিরাজদৌল্লা রাজা রাজবল্লভকে জিজ্ঞাসা করছেন যে রাজবল্লভ কি বলেন। তো রাজবল্লভ তখন তার উত্তরে কি বলছেন, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? তো রাজা রাজবল্লভের এবার ভয় হচ্ছে। তো রাজা রাজবল্লভও সেই ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কি বলছেন, যে আমারও কি কোনো গোপন লিপি মানে গোপন চিঠি আপনি আবিষ্কার করেছেন? সিরাজ তখন বলছেন যে রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না জাফর আলী খাঁ। তো এই যে রাজা রাজবল্লভ তিনি আবার আরও সাংঘাতিক একজন কূটনীতিবিদ। তো তিনি এরকম কোনো কাঁচা কাজ করবেন না যাতে করে তার ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তো তাই তিনি বলছেন যে আমরা রাজা রাজবল্লভকে চিনি, তিনি এরকম কোনো কাঁচা কাজ করবেন না। মির্জাফর তখন বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? তো
যেহেতু মির্জাফর বুঝতে পারছে যে সে ধরা পড়ে গেছে, তো তিনি এবার নবাবের কাছে জিজ্ঞাসা করছেন যে আপনি কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, সিংহাসন হইতে নামিয়া আসিলেন। তো মির্জাফরের দিকে তাকিয়ে তিনি এবার সিংহাসনের থেকে নেমে এলেন। তো সিরাজ বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। তো এই মির্জাফরকেই তিনি জাফর আলী খাঁ বলে সম্বোধন করছেন এবং বলছেন যে আজকে কোনো বিচারের দিন নয়, আজকে হচ্ছে সৌহার্দ্য স্থাপনের দিন। অর্থাৎ আমরা মিলেমিশে থাকবো, সেই রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে শুধু এটুকু আশ্বাস দিন যে বাংলার দুর্দিনে আমায় ত্যাগ করবেন না। তো মির্জাফর এবং অন্যান্য সভাসদদের কাছে সিরাজদৌল্লা কি ভিক্ষা চাইছেন? যে তিনি নিজেও অন্যায় করেছেন এবং এই সমস্ত সভাসদরাও অন্যায় করেছেন, তো কে বেশি অপরাধী সেইটা তিনি বিচার করার কেউ নয়, সেইটা বিচার করবেন খোদা তাআলা। অর্থাৎ ভগবানের উপরে তিনি ছেড়ে দিচ্ছেন, আল্লাহর উপরে তিনি ছেড়ে দিচ্ছেন। খোদা তাআলা যেন বিচার করবেন যে কে বেশি অপরাধী। তো এইরকম একটা পরিস্থিতিতে তিনি বলছেন যে আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমাকে শুধু এইটুকু আশ্বাস দিন যে বাংলার দুর্দিনে যখন যুদ্ধ উপস্থিত হবে তখন আপনারা আমাকে সাহায্য করবেন, আমার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, অর্থাৎ আমাকে ছেড়ে চলে যাবেন না। রাজবল্লভ তখন বলছেন, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? তো রাজা রাজবল্লভ এতক্ষণ চুপ করেছিলেন এবং তিনি বলছেন যে এই দুর্দিন যে বাংলায় উপস্থিত হয়েছে তার জন্য কে দায়ী? সিরাজদৌল্লা তখন বলছেন, আবারও বিচার রাজা? অর্থাৎ রাজা রাজবল্লভকে তিনি রাজা বলে সম্বোধন করছেন এবং রাজা বলে সম্বোধন করে বলছেন যে আবারও বিচার করতে বসলেন, যে কে দায়ী কে অপরাধী এই সমস্ত কোনো বিচারই আজকে তিনি করতে চাইছেন না। আজকে তিনি পরস্পরের সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছেন। সেই জন্যই তিনি বলেছেন যে আজকে সৌহার্দ্য স্থাপনের দিন। তো তোমরা এই লাইনটাকে একটু আন্ডারলাইন করে রাখবে, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। এই উক্তিটা তুলে দিয়ে কিন্তু বড় প্রশ্ন আসে যে উক্তিটির ব্যাখ্যা করো বা সৌহার্দ্য স্থাপনের দিন কেন বলা হয়েছে, এরকম নানান রকম প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটাকে একটু তোমরা মনে রাখবে। তো দেখো এবারে আরও কি বলা হয়েছে। রাজবল্লভ তখন বলছেন যে বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। তো রাজা রাজবল্লভের ইচ্ছা কি না, বাংলার যিনি নবাব সিরাজদৌল্লা তার উচিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি করে নেওয়া, অর্থাৎ আপোষ মীমাংসা করে নেওয়া, সন্ধি করে নেওয়া, তার সঙ্গে যুদ্ধতে না যাওয়া। তো সিরাজ কি বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? অর্থাৎ এক পক্ষ থেকে শান্তি স্থাপনের প্রয়াস বা চেষ্টা করেও কোনো লাভ নেই, কারণ অপর পক্ষ সব সময় চায় বাংলাকে শুষে নিতে, বাংলার যে সম্পদ সমস্ত কিছু আত্মসাৎ করতে। তাই তাদের সঙ্গে সন্ধি স্থাপন করে কিন্তু বাংলার ক্ষতিই হবে, কোনো লাভ নেই। তো সেই কারণেই তিনি বলছেন যে ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা বুঝতে পারেননি যে তাদের উদ্দেশ্যটা কি? তো এইবার জগৎ শেঠ নামে একজন ব্যক্তি, তিনি বলছেন নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এইসব কিছুই আজ হতো না। তো তিনি বলতে চাইছেন যে পুনরায় যখন কলকাতা পুনরুদ্ধার করা হয়েছিল এই ব্রিটিশদের কাছ থেকে, যখন আলীনগর নাম রাখা হয়েছিল, তো সেই ঘটনা যদি নবাব না ঘটাতেন তাহলে কিন্তু আজ এই রকম কোনো পরিস্থিতিতেই নবাবকে পড়তে হতো না। তো আসলে এই কথাটা সত্যি নয়, তারা ধীরে ধীরে গোটা বাংলাটাকেই নিজেদের দখলে নিয়ে চলে আসতো, কিন্তু নবাব তাদেরকে আগেই যুদ্ধ করে সচেতন করে দিতে চেয়েছিলেন। তো সেই কারণেই তিনি যুদ্ধ করেছিলেন। কিন্তু জগৎ শেঠ এই কথাটার একটা অপব্যাখ্যা করছেন, ভুলভাবে তিনি তুলে ধরছেন। তো এই কথার উত্তরে সিরাজ কি বলছেন, কলকাতার দুর্গকে যদি তারা দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। অর্থাৎ এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এমনই কিছু কাজকর্ম করছিল কলকাতায় এসে, যে সেটা করাটা তাদের উচিত ছিল না, এবং তাদেরকে সেখান থেকে তাড়ানোর জন্যই নবাব সিরাজদৌল্লা পুনরায় তিনি কলকাতা অঞ্চলটাকে জিতে নেওয়ার জন্য যুদ্ধ করেছিলেন। তো তিনি আরও কি বলছেন, বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? তো বাংলাদেশ অরাজক ছিল না বলতে সেখানে সবসময় নীতি নিয়ম শৃঙ্খলা এই সমস্ত
বজায় থাকতো, কোনো অরাজক পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি। তো সেইখানে দুর্গ প্রতিষ্ঠা করার কোম্পানির কি দরকার ছিল? কোনো দরকারই ছিল না। তারা নিশ্চয়ই সেরকম অরাজক একটা পরিস্থিতি তৈরি করতে চাইছিল, সেই কারণেই দুর্গ স্থাপন করেছিল। তো মীরজাফর তখন কি বলছেন যে আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? অর্থাৎ মীরজাফর এবার জানতে চাইছেন যে জাহাপনা কি করতে বলছেন। তো সিরাজ তখন বলছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। তো নবাব সিরাজদৌল্লা কি বলছেন যে আগে এই রাজ্যটাকে বাঁচাও, আগে এই বাংলাটাকে বাঁচাও, তারপর সিংহাসন নিয়ে কাড়াকাড়ি করো। তোমরা যদি এই রাজ্যটাকে বাঁচাতে চাও, বাংলাকে যদি তোমরা বাঁচাতে পারো, বাংলার মান, মর্যাদা, স্বাধীনতা রক্ষার প্রয়াসে তোমরা আমাকে সাহায্য করো, এবং সর্বশেষে যদি বাংলাকে তোমরা রক্ষা করতে সমর্থ হও, তখন যদি তোমরা আমার বিচার করো, বিচারে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, এবং সিংহাসন যদি আমাকে ছেড়ে দিতেও হয়, আমি খুশি মনে, হৃষ্ট মনে এই সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। সকলে এই কথা শুনে চুপচাপ বসে রইলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। তো এবার এই মির্জাফরকেই তিনি বলছেন, জাফর আলী খাঁ, তো তিনি বলছেন কি না, আপনি শুধু আমার সিপাহসালার নন, অর্থাৎ প্রধান সেনাপতি নন, আপনি আমার পরম আত্মীয়, পরম বন্ধু। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে, আমি জানি। তো তো নবাব সিরাজদৌল্লা এবার মির্জাফরকে একটু উৎসাহিত করতে চাইছেন, তাকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করতে চাইছেন, কিছু কথা বলে তার অন্তরাত্মাকে জাগিয়ে দিতে চাইছেন। তিনি বলছেন যে আপনি আমার পরম আত্মীয়, যার কাছে বিপদে আপনজন জেনে সাহায্য পাওয়া যায়, ভরসা নিয়ে দাঁড়ানো যায় বিপদের সময়, সেই না আত্মীয়? লোভে পড়ে, মোহের বশে পড়ে মানুষ অনেক সময় অন্যায় কাজ করতে বাধ্য হয়ে যায়, কিন্তু কর্তব্যের আহ্বানে, অর্থাৎ নিজের যেটা কাজ, সেই কর্তব্যের দায়িত্ব থেকে অনেক সময় লোভ মোহ জয় করে আবার মেরুদণ্ড সোজা করেও দাঁড়াতে হয়। তো মেরুদণ্ড যে সোজা রেখে সেই রকম সময়ে দাঁড়াতে পারে, সেই রকম পরিস্থিতিতে যে নিজেকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে পারে, সেই তো পুরুষ। তো সেই পৌরুষ আপনার আছে, আমি জানি। এরকম কথা বলে নবাব কিন্তু এই মির্জাফরকে একটুখানি শক্তি দেওয়ার চেষ্টা করছেন এবং তাকে সৎ পথে চালিত করার চেষ্টা করছেন। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন। তো এই কথাটা বলার পর নবাব খানিকক্ষণ চুপ করে গেলেন, এবং চুপ করে সকলের যে মুখের ভাব সেটা একটু মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন, এবং তারপর আবার বলতে লাগলেন। কি বললেন? রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি সেই গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। তো এই যে নবাবের রাজসভায় রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এরা ছিলেন হিন্দু। তো তিনি বলছেন যে হিন্দু মুসলমানে কোনো বিভেদ করাটা ঠিক নয়। তিনি যদি কোনো অন্যায় কাজ করে থাকেন, নবাব সিরাজদৌল্লা, সেই অন্যায় কাজটা কিন্তু মিলিতভাবেই হিন্দু মুসলমানের কাছেই অন্যায় করেছেন। আবার শাস্তিও যদি পেয়ে থাকেন, তাহলেও কিন্তু সেই মিলিতভাবেই হিন্দু মুসলমানের কাছ থেকেই শাস্তি পেয়েছেন। সবার উপরে যেটা আগে মনে রাখতে হবে, তিনি কি বলেছেন, যে মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ এই বাংলা। তো এই বাংলাকে আগে রক্ষা করতে হবে। এখানে এখন পক্ষপাতিত্ব করে সময় নষ্ট করার কোনো সময় নেই। আবারও চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বললেন। তো এই কথাটা বলার পর তিনি আবার সকলের মুখের দিকে তাকিয়ে দেখলেন এবং আরও বললেন। কি কথা বললেন? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, অর্থাৎ এই যে বাংলা যে মাতৃভূমি, সেই মাতৃভূমির ভাগ্যের আকাশে আজকে দুর্যোগের ঘন ঘটা, দুর্যোগ ঘনিয়ে এসেছে। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। অর্থাৎ
যেখানে সবুজ প্রান্তর, যেখানে বাংলার মনোরম প্রকৃতি, সেখানে আজকে কি দেখা যাচ্ছে? রক্তের আলপনা দেখা যাচ্ছে। এবং জাতির যে সৌভাগ্য সূর্য, সেই সৌভাগ্যের সূর্য যেন আজকে অস্ত চলে যাচ্ছে, যেন সৌভাগ্যের সূর্য ডুবে যাচ্ছে। এরপর রাতের আঁধার ঘনিয়ে আসবে এবং বাংলায় বিপর্যয় ঘনিয়ে আসবে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্যমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। তো এইরকম যখন দুর্যোগ ঘনিয়ে আসবে, তখন সেই যে বাংলা মা, সেই বাংলা মা যেন তার সন্তানের মাথার কাছে জেগে বসে থাকবেন এবং রুদ্যমানা অর্থাৎ কাঁদতে থাকবেন। কেন না, কখন নিশি অবসান হবে, অর্থাৎ কখন এই দুর্যোগ কেটে যাবে, আবার সেই সূর্য উদিত হবে। তো অপেক্ষায় যেন প্রহর গুনবেন। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, অর্থাৎ বাংলা মাকে কে আশা দেবে, কে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? অর্থাৎ এই বাংলা মায়ের আরও যে সন্তানরা রয়েছে, তারা জীবন দিয়েও কিন্তু এই মরণের অভিযান তারা রোধ করে দিতে চায়। এই কথা সেই মাতৃভূমিকে কে শোনাবে? মির্জাফর তখন বলছেন, জাহাপনা জনাব। সিরাজ তখন বলছে, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। মির্জাফর বলছেন, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল তখন বলছেন, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। অর্থাৎ তারা যে একে অপরের অধস্তন কর্মচারী, তারা একে অপরকে যা নির্দেশ দেবেন এই মাতৃভূমির ভালোর জন্য, তারা সকলেই তা মাথা পেতে নেবেন এবং পালন করবেন। মাতৃভূমিকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবেন। তো মীরমদন তারপর কি বলছেন? তার আদেশে হাসি মুখেই মৃত্যুবরণ করব। অর্থাৎ মোহনলালের যে অধস্তন কর্মচারী মীরমদন, তিনি আবার বলছেন যে হাসি মুখেই তিনি মৃত্যুকেও বরণ করে নিতে পারবেন এই বাংলার ভালোর জন্য, এই মাতৃভূমির ভালোর জন্য। তো সিরাজ তার সভাসদদের মুখে এই রকম কথা শুনে তিনি বলছেন, আমি আজ ধন্য, আমি ধন্য। অর্থাৎ তিনি যে কারণে এতক্ষণ চেষ্টা করছিলেন, যে তিনি তাদেরকে বোঝাতে পেরেছেন যে মাতৃভূমিকে রক্ষা করতে না পারলে বাংলার ভাগ্যের আকাশে কিন্তু দুর্যোগের ঘন ঘটা তৈরি হবে এবং সেই দুর্যোগ সহজে কাটানো যাবে না। তো এরকম একটা পরিস্থিতিতে গোলাম হোসেন কি বলছেন, যে জনাব, পলাশির কথা আমায় স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। যেই পলাশির যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই বাংলার ভাগ্যের আকাশে দুর্যোগের ঘনঘটা তৈরি হয়েছিল। বাংলা এই ব্রিটিশ শাসনাধীন হয়ে পড়েছিল প্রায় 200 বছর ধরে। তো সেই ব্রিটিশদের অধীনে যাওয়ার সূত্রপাত কিন্তু এই পলাশির যুদ্ধে হেরে যাওয়া থেকেই। তো যখনও পলাশির যুদ্ধ সংগঠিত হয়নি তখনও, তো সেই রকম যখন পলাশির যুদ্ধ ঘটতে চলেছে, এই গোলাম হোসেন নবাবকে বলছেন যে আপনি আমাকে মনে করিয়ে দিতে বলেছিলেন। তো এরপরে কি ঘটছে, সিরাজদৌল্লা কি উত্তর দিচ্ছেন এবং পরবর্তী কি ঘটনা ঘটছে, সেটা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। তো এই আলোচনা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে আমায় জানিও, এবং তোমরা কে কোথা থেকে এই আলোচনা শুনছো আমায় জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।